এখানে কি টাকার গাছ আছে? আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমে চালাই। তোমাদের দেশ কোন জেলায়? কখনো বলো বালিয়া, কখনো বলো সারন, কখনো বলো ভোজপুর, কিন্তু বুঝেও তো পাই না। নিজেদের দেশে চিঠি লেখো না কেন? টাকার জন্য? তিন কুলে কেউ নেই এমন লোক হয় নাকি পৃথিবীতে? শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী রচিত একটি ছোট গল্প, চকাচকি। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি চকাচকি। এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি। ধামদাহা হাটের চকাচকি। চকাচকি নামটি আমারই দেওয়া, যদিও সে নাম পরে জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল। প্রথম দর্শনেই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কথাটি, ঠাট্টা করে নয়, ভালোবেসে। হয়তো একটু ঈর্ষাও মেশানো ছিল ওই নামকরণের সঙ্গে। অদ্ভুত অবস্থায় তাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমার সহকর্মী কানা মুসাফির লালের সঙ্গে তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রাজনৈতিক কাজের সূত্রে। মুসাফির লালই আমাকে নিয়ে গিয়েছিল ধামদাহা হাটের দুবেনির কুটিরে। তখন সেখানে ঘোড়ার দড়ি নিয়ে হাসি চেঁচামেচির মধ্যে পুরো দমের টাগ অব ওয়ার খেলা চলছে। দড়ির একদিকে দুবেজি আর অন্যদিকে দুবেনি আর অবাধ্য ঘোড়াটি। হেই ও জোয়ান বলেই দুবেজি হঠাৎ দড়ি ছেড়ে দিল। দুবেনি একেবারে চিৎপাত, তবু হাসি থামে না। দুবেজি নির্দোষিতার ভান করে, জানোয়ারেরা শুদ্ধ তোর দিকে, তোর সঙ্গে কি আমি পারি, তাই হার মেনে ছেড়ে দিলাম। দাঁড়াও না, তোমার জানোয়ারগিরি বার করছি, দুবেনি উত্তর দেয়। এর জের আরও চলতো কিনা জানি না, আমরা গিয়ে পড়ায় তখনকার মতো বন্ধ হয়ে গেল। ছাড় পোকা ভরা দড়ির খাটিয়াটি আমাদের জন্য বার করতে ছোটে তারা দুজনে। দুবেনির বয়স তখনই বছর 60, তবু কি সুন্দর দেবী প্রতিমার মতো চেহারা, যেমন রূপ তেমনি গায়ের রং, আর কি আপন করে নেওয়া ব্যবহার। আমার সবচেয়ে অবাক লেগেছিল বিয়ের 50 বছর পরেও এই দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে। তাই নাম দিয়েছিলাম চকাচকি। বিশ্বনিন্দুক মুসাফির লালের পছন্দ হয়নি নামটি। কুটিলতায় ভরা তার ভালো চোখটি একটু টিপে ঠোঁটের কোণে একটা ইঙ্গিতের ছাপ ফুটিয়ে তুলে সে বলেছিল, চকাচকি না বলে চড়ুইনি বলুন এদের। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে বুড়ির, এখনো কি ঠমক, ছেঁদো কথার কি বাঁধুনি। দেখেন না, নিচে চলে, ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে চায় চড়ুই পাখির মতো। এ গাঁয়ের বুড়োদের কাছ থেকে শোনা যে একটা লোটা আর এই দুবেনিকে সম্বল করে 40 বছর আগে দুবেজি যখন প্রথম এখানে এসেছিল রোজগারের ধান্দায়, তখন এই হাটের মালিক বিনা সেলামিতে বাজারের মধ্যে ঘর তুলবার জন্য জমি দিয়েছিল, শুধু দুবেনির কোমরের লচক দেখে। সে বয়সে দুবেনি। মুসাফির লালকে থামিয়ে দিই, জানি তো তাকে। দুবেনির সম্বন্ধে ওই সুরে কথা বলা আমার খারাপ লাগছিল। সব জিনিসে সে খারাপের গন্ধ পায়।
এরপর কতবার যে তাদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই। না গিয়ে কি নিস্তার ছিল? ওদিকে গিয়েও তাদের বাড়িতে যাইনি জানতে পারলে চকাচকি দুঃখিত হতো। শুধু আমি নই, এই অঞ্চলের প্রত্যেক রাজনীতিক কর্মীর বেলায় ওই এক নিয়ম, দল নিরপেক্ষভাবে। তার কুঁড়েতে যা জুটবে চারটি না খেলে রক্ষা নেই। না খাওয়ার রকম সকম দেখলে অতিথির কাপড় গামছার ঝুলিটি ছোঁ মেরে তুলে নিয়ে দুবেনি রাখবে রান্নাঘরে। যদি কোনো দিন বলেছি অমুক গ্রাম থেকে এখনই খেয়ে আসছি, আজ আর খাবো না, অমনি দুবেজি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে। কিন্তু দুবেনি চুপ করে থাকবার পাত্রই নয়। বেতো টাট্টু ঘোড়াটার পিঠ থেকে চটের বোড়াটা সে নেয় বাঁ হাতে, আর ডান হাত দিয়ে আমাকে ধরে টানতে টানতে উঠোনের মধ্যে নিয়ে গিয়ে হুকুম করে, বসো এই বোড়াটার ওপর, বসে বসে দেখো আমি কেমন করে রুটি সেঁকি। তারপর দুবেজিকে লক্ষ্য করে বলে, মরদ দেখো মান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলেন। থাকো, সবাই কি আর দুবেনি যে তোমার মনের কথা পড়বে, যে তোমার মানের কদর দেবে? কতক্ষণ আর কথা না বলে থাকে দুবেজি। রাতবার সময় মেলা বকিস না, বুঝলি, মুখের থুতু ছিটকে অতিথির রুটির ওপর পড়বে। থামো থামো, অত আর থুতু ছিটকায় না। এ কি আর তোমাদের মতো খৈনি গোঁজা মুখ যে কথা বললেই থুতুর ভয়ে বাঘ পালাবে? বুঝলে বাবুজি, আমি এক এক সময় বুড়োকে বলি যে আমার সম্মুখে বসে বাজে বকবক না করে যদি সে হাটের মালিকের তরকারি খেতে বসে আকাশের সঙ্গে কথা বলে, তাহলে শাক সবজির পোকামাকড় দু চারটে মরে তামাক গোলা থুতুতে। তা কি শুনবে? যত গল্প ওর আমারই কাছে। নিজেরা না খেয়ে আমাদের খাওয়াতে দেখে একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন তারা এত কষ্ট স্বীকার করে আমাদের জন্য? জবাব দিয়েছিল, আপনাদের সেবা করলে রামজি খুশি হবেন, তাকে খুশি করতে না পারলে আমাদের পাপ খণ্ডন হবে কি করে? এমন সরল নিষ্পাপ মন, পাপের ভয়ে আকুল, তাই রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়েও রাজনৈতিক কর্মীদের জন্য নিজেদের যথা সর্বস্ব খরচ করে দেয়। শুনে আমার আশ্চর্য লেগেছিল। কিন্তু বিস্ময়ের অবধি রইল না যখন চকাচকি জেলে যাবার জন্য হুজুগ তুলল। তখন একটি রাজনৈতিক আন্দোলনে জেলে যাবার হিড়িক উঠেছে দেশে। ঠাট্টা করে তাদের বলি, ভেবেছ যে জেলে গিয়েও তোমরা একসঙ্গে থাকবে? সে গুড়ে বালি। দুবেনিকে পাঠিয়ে দেবে মতিহারির মেয়েদের জেলে। এক গাল হেসে জবাব দিয়েছিল দুবেজি, রামজির মনে যা আছে তা তো হবেই। রামজির মনে কি ছিল তিনিই জানেন। হিসাব গুলিয়ে দিল থানার দারোগা। দুবেনিকে যথাসময়ে পুলিশ জেলে ধরে নিয়ে গেল, কিন্তু ৭২ বুড়ো বলে দুবেকে গ্রেপ্তার করতে বারণ করলেন দারোগা সাহেব। সে পরিচিত প্রত্যেকের দুয়ারে গিয়ে মাথা কোটে দারোগা সাহেবের কাছে তদবির করে তাকে গ্রেপ্তার করিয়ে দেবার জন্য। কিছুতেই কিচ্ছু হলো না। দিন কয়েক পরে দেখা গেল দুবেনি গভর্নমেন্টের কাছে মাফ চেয়ে মুচলেকা লিখে দিয়ে বেরিয়ে এসেছে। এই নিয়ে একেবারে ঢিঢিক্কার পড়ে গেল। চড়ুইনির বেহায়াপনায় সবচেয়ে মর্মাহত হল কানা মুসাফিরলাল। তার বিশ্বাস দুবেনি দুবেজিকে ছেড়ে না থাকতে পেরেই বেরিয়ে এসেছে, এই ৬৫ বছর বয়সেও। দুবেনি কারো ঠাট্টা বিদ্রুপের একটি কথারও জবাব দেয়নি। শুধু তার দৈনিক রামজির পুজো আগের চেয়ে ঘণ্টা দুয়েক বাড়িয়ে দিয়েছিল, আর দুবেজি ছেড়ে দিল লোকজনের সঙ্গে মেলামেশা। আমার সঙ্গে দুবেজির অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি। নিমিখে মানয়ে যুগ করে দূর মানি। বাঙালি কবির এই পদটির মানে বুঝিয়ে তাকে জিজ্ঞাসা করি, দুবেনিরও কি তাই? প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে, রামজিরও কি সীতাজির জন্য এমনি হতো নাকি? সে কথা তো বলতে পারি না, তবে শ্রীকৃষ্ণের হতো রাধিকার জন্য। আরে কিষাণজি ভগবানও যা, রামজিও তাই। দুবেজি বলেছিল। আমি নাছোড়বান্দা আবারও জিজ্ঞাসা করলাম, জেলে এঁটো কাটার বাজ বিচার নেই বলেই কি দুবেনি থাকতে পারল না সেখানে?
এত অপ্রতিভ দুবেজিকে এর আগে কখনো হতে দেখিনি। অনেকক্ষণ চুপ করে থেকে কাঁচুমাচু মুখে উত্তর দেয়, আপনার কাছে বলেই বলছি আসল কথাটা। জেলে গেলে পাপ মোচন হয় রামজির চোখে, সেই জন্যই আমাদের জেলে যাবার এত আকাঙ্ক্ষা। দুবেনি বলে যে জেলে গিয়ে পাপ খণ্ডন করতে হতো আমাদের দুজনকেই, কিন্তু তোমার কপালে যে রামজি তা লেখেননি। আমাদের জীবন যখন একসঙ্গে গাঁথা, তখন আমার একার পাপ মোচনের চেষ্টায় কি হবে? তাই দুবেনি মাপ চেয়ে বেরিয়ে এসেছে। দুবেজির চোখ ছলছল করছে, হতাশার ছাপ চোখে মুখে সুস্পষ্ট, যেন একেবারে ভেঙে পড়েছে। গলার স্বর অন্যরকম হয়ে গিয়েছে। রামচন্দ্রজি যে কিছুতেই তাদের দোষ ক্ষমা করবেন না। তাদের মনের এক অজ্ঞাত দুয়ার খুলে গেল আমার কাছে। পুণ্য সঞ্চয়ের ইচ্ছা নেই, অথচ রামচন্দ্রজিকে খুশি করে পাপ মুক্তির আকাঙ্ক্ষা প্রবল। আবার পাপ মোচনের অনুষ্ঠানটিও হওয়া চাই দুজনের একসঙ্গে। একার চেষ্টা নিষ্ফল হবে? অদ্ভুত। আমাদের জটিল মন দিয়ে স্পষ্ট বোঝা যায় না তাদের সরল মনের যুক্তির ধারা, তবে তার বৈশিষ্ট্য স্বীকার না করে উপায় নেই। দুবেজির মনমরা ভাব দিন দিনই বেড়ে চলে এরপর থেকে। বয়সের জন্য শরীর ভেঙে পড়তে আরম্ভ করেছিল আগে থেকেই, এখন যেন আরও তাড়াতাড়ি খারাপ হতে লাগল। রোজগারের কাজে কোনোদিনই বিশেষ মন ছিল না। তার পেট চালানোর জন্য যেটুকুনি লাগত সেটুকুনি ছাড়া। বেতো টাট্টু ঘোড়াটার পিঠে চড়ে কাছাকাছি গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি, ছোলা, তামাক, সর্ষে কিনে নিয়ে এসে হাটের গোলাদারের কাছে বিক্রি করা, এই ছিল তার এতকালের পেশা। এখন সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয়। গোলাদারকে বলে দিল যে এই বয়সে ঘোড়ায় চড়ে বেরোনো আমার সামর্থ্যে কুলোয় না। গোলাদার জিজ্ঞাসা করে, তবে খাবে কি? দুবেজি উত্তর দেয় না, নিষ্প্রভ দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে। মুশকিল হলো দুবেনিরই। দুটি পেটের অন্ন জোগানো সোজা নয়। সে দূর গ্রাম থেকে মধ্যে মধ্যে ছুটে আসে আমাদের কাছে 2-4টে টাকার জন্য। আমরা সাধ্য মতো দিই। যখন নিজেদের সাধ্যে কুলোয় না, তখন চকাচকির জন্য অন্য অন্য লোকের কাছেও হাত পাতি। আমাদের জন্য তারা অনেক করেছে এক সময়, তাদের অসময়ে এটুকুও করব না? কিন্তু এই মনের ভাব বেশি দিন রাখা গেল না, তাদের উপর আন্তরিক কৃতজ্ঞতা সত্ত্বেও। পরের জন্য লোকের কাছে হাত পাততে কতদিন আর ভালো লাগে? কিছুদিন পর এমন হলো যে দুবেনিকে দূর থেকে দেখলেই আমরা পাশ কাটাবার চেষ্টা করি। কানা মুসাফিরলাল একদিন বলেই ফেলল তাকে, এখানে কি টাকার গাছ আছে? আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমে চালাই। তোমাদের দেশ কোন জেলায়? কখনো বলো বালিয়া, কখনো বলো সারন, কখনো বলো ভোজপুর, কিন্তু বুঝেও তো পাই না। নিজেদের দেশে চিঠি লেখো না কেন? টাকার জন্য? 3 কুলে কেউ নেই এমন লোক হয় নাকি পৃথিবীতে? দুবেনি শুনেও শোনে না মুসাফিরলালের কথা। আমাকে বলে, আপনাদের দুবেজি কি মানুষ ছিল, কি হয়ে গিয়েছে? আমার কথারও জবাব দেয় না আজ কদিন থেকে। কি সব বিড়বিড় করে বকে। মাঝে মাঝে টিনের চালের উপর উঠে বসে থাকে হাতুড়ি পেরেক নিয়ে। বলে, বর্ষা আসছে, চাল মেরামত করছি। দুবের চেয়ে দুবেনির কথাই আমার বেশি মনে হয়। তার বিষাদে ভরা মুখখানি দেখে তাকানো আর যায় না সেদিকে। 72-এ ধরা বুড়োর জন্য 2 টাকা দিয়ে তখনকার মতো নিষ্কৃতি পাই। তারপর মাসখানেক আর দেখা নেই দুবেনির। টাকা নিতে আসে না দেখে অস্বস্তি লাগে। প্রত্যাশিত বিপদ না ঘটতে দেখলে হয় না এরকম। মুসাফিরলাল সন্দেহ করল যে হাটের বুড়ো জমিদার বাবু নিশ্চয়ই টাকা দিচ্ছে ওকে, পুরানো দিনের কথা মনে করে। ভালো চোখটি কৌতুকে ভরা। তোমরা শুধু দেশ দেশ করেই মরলে, আশপাশে দুনিয়ার পুরনো ইতিহাসের কতটুকু খবর রাখো? একদিন দুবেনি এলো চোখে জল নিয়ে। দুবেজির খুব অসুখ। কিছুদিন আগে হঠাৎ তার খেয়াল হয়
যে দুবেনি বড় রোগা হয়ে গিয়েছে। তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখল, তারপর উঠে এসে এই কবজিটি আঙুলের বেড় দিয়ে মেপে বলল, তুই 1.5 আঙুল রোগা হয়ে গিয়েছিস, দাঁড়া দেখিয়ে দিচ্ছি পয়সা রোজগার করতে পারি কি না। ঘোড়ার পিঠে বোড়া চাপিয়ে গেল। কত মানা করলাম, মাথা কুটলাম পায়ে, শুনল না। সে বুঝ কি আর এখন আছে? বেশি দূর যেতে হয়নি। পারবে কেন? ঘোড়াটাকে সন্ধ্যার সময় খালি পিঠে ঠুকঠুক করে ফিরে আসতে দেখেই আমার বুক কেঁপে উঠেছে। গোলাদারের কাছে কেঁদে পড়ি। সে লোক পাঠালো চারদিকে। কিছুক্ষণ পরেই পুরান দাহার লোকেরা গরুর গাড়িতে করে দুবেজিকে পৌঁছে দিয়ে গেল আমার কাছে। তখন বেহুঁশ একেবারে। ঘোড়া থেকে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা ছিল তখনই আপনাদের এখানে নিয়ে আসি, কিন্তু গোলাদার বিসারিয়ার ডাক্তারকে ডেকে পাঠালে ডাক্তারবাবু বললেন এখন নড়াচড়া করলে রুগী বাঁচবে না। তারপর থেকে তো চলছেই। চোখ খুলল 3 দিন পরে। জ্ঞানও তেমনি জ্ঞান, ওই এক রকমের জবুথুবু অবস্থা। না পারে লোক চিনতে, না পারে কিছু বলতে, শুধু তাকায়। আমার দিকে তাকায়, কিন্তু আমাকেও চিনতে পারে না। মুখে দুধ দিলে বেশ ঢুকঢুক করে খায়। ডাক্তার বলেছে খাওয়াতে বেশি করে। ঘোড়াটাকে বিক্রি করে তো এতদিন ওষুধপথ্য চলল। আপনাদের কাছে আসবার ফুরসতই পাই না। রুগী ফেলে আজ মুদির ছেলেটাকে বাবা বাছা বলে বসিয়ে এসেছি। কে জানে থাকবে কিনা এতক্ষণ। সেই জন্যই বাসে এলাম 1 টাকা খরচ করে। দুবেনির দুঃখের কাহিনী আর শেষ হয় না। বুঝলাম এখন দরকার টাকার, বেশি টাকার। মেয়ে মানুষের চোখে জল দেখলেই আমি কিরকম একটা অভিভূত গোছের যেন হয়ে যাই। দুস্থ রাজনৈতিক কর্মীদের সাহায্যের জন্য আমার কাছে একটি ফান্ড ছিল। তার থেকে 200 টাকা আমি দুবেনিকে দিলাম। তাকে বাসে চড়িয়ে দিয়ে যখন ফিরে এলাম, তখন মুসাফিরলাল সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছে। পাবলিকের টাকা এরকম না হোক খরচ করা, আর যে কেউ বরদাস্ত করুক, সে করবে না। দুবে জেলে যায়নি, তার স্ত্রী মাপ চেয়ে বেরিয়েছে জেল থেকে। ওরা আবার রাজনৈতিক কর্মী হলো কবে থেকে? মুসাফিরলাল আমায় শাসিয়ে দিল যে আসছে মিটিংয়ে সে এর একটা হেস্তনেস্ত না করে ছাড়বে না। দিন 2-3 পরে দুবেজিকে দেখতে গেলাম তাদের বাড়িতে। বাড়ি মানে তো একখানা ঘর। ঘরের দেওয়াল, চাল সব কেরোসিন তেলে টিন কেটে দুবেনির নিজের হাতে করা। দোকান বলো, শোবার ঘর বলো, অতিথিশালা ঠাকুরের ঘর বলো, সব এরই মধ্যে। সেই ঘরখানিকে ঘিরে কুতূহলী দর্শকের ভিড় জমেছে। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি ঘরের যে কোনায় রঙিন কাগজের রথের মধ্যে রামজির মূর্তি আছে, তারই সম্মুখে একটা গরু দাঁড়িয়ে। সুন্দর নধর গাইটি। ঘরের মধ্যে খাটিয়ায় দুবেজি শুয়ে, চোখ বোঁজা। দুবেনি খাটিয়ার পাশে দাঁড়িয়ে, বাঁ হাত দিয়ে দুবের একখানা হাত ছুঁয়ে রয়েছে। ডান হাত গরুটির গায়ে। পুরুত মন্ত্র পড়ছে, গোদান করছে দুবেনি। দুবেজিকে ছুঁয়ে থেকে রামচন্দ্রজিকে বোঝাবার প্রয়াস করছে যে গোদান করছে তারা দুজনে মিলে। পুরুত চলে গেলে দুবেনির কথা বলবার সময় হলো। সে বলতে থাকল, দুবেজির আজ 2 দিন থেকে কোনো সাড়া নেই। বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের গোদান করবার। তাই আপনার দেওয়া 200 টাকা দিয়ে গরু কিনেছিলাম। জানি না এতেও রামজি আমাদের মতো পাপীদের ওপর কৃপা দৃষ্টি করবেন কিনা। ওই মুখে আগেও যেমন হাসি দেখেছি, এখনও তেমনি মুচকে হাসছেন। ওই হাসি দেখলেই আমার ভয় ভয় করে, বুকের রক্ত হিম হয়ে আসে। আমাদের দুজনের পাপ মোচনের দরখাস্ত উনি নামঞ্জুর করেছে বলেই বোধহয় এই দুষ্টুমির হাসি মুখে। বলছেন,
পাপীর মুক্তি কি অত সোজা? দুবেনিরও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পাপ মোচনের চেষ্টা এদের একটা বাতিকের মতো দাঁড়িয়ে গিয়েছে। টাকা দিলাম ওষুধপথ্যর জন্য, খরচ করে দিল গোদানে। আমারই ভুল, নগদ টাকা না দিয়ে ওষুধপথ্য কিনে দেওয়া উচিত ছিল। এদের মনের নাগাল পাওয়া দায়। দুবেজিকে ওই অবস্থায় ফেলে চলে আসতে মন সরল না। থেকে গেলাম সেখানে সেদিন। বুঝলাম যে দুবেজির আর দেরি নেই। সেই রাত্রে আমি দুবেজির মাথার কাছে পাখা হাতে বসে ঢুলছি। আমি থাকায় দুবেনি একটু মনে বল পেয়েছে। সে হাত জোর করে বসে আছে রামজির রথের সম্মুখে, ধ্যান করছে চোখ বুজে। পাপীদের দরখাস্ত নামঞ্জুর করা হাসিটি পাছে চোখে পড়বে ভেবে চোখ খুলতে সাহস পায় না। নিশুতি রাতের নিস্তব্ধতা হঠাৎ ভঙ্গ হল কেরোসিন টিন দিয়ে তৈরি ছাপ্পরের উপর বৃষ্টি পড়ার শব্দতে। রামজিকে প্রণাম করে দুবেনি উঠে এলো খাটিয়ার উপর জল পড়ছে কিনা দেখতে। বৃষ্টি পড়বার সময় খাটিয়া মধ্যে মধ্যে সরাতে হয়। এখন বাবুজি আছে, দুজন লোক না হলে খাটিয়া সরানো যায় না। তখন মাটির ভাঁড় রাখতে হয় খাটিয়ার উপর। ভাগ্যিস ওই পাগল কদিন থেকে বেহুশ হয়ে আছে, নইলে এই রাত দুপুরেই হয়তো বাতি কুটত হাতুড়ি পেরেক নিয়ে চালের উপর উঠবার। খাটিয়া সরানো হলো। কুপির মৃদু আলোতেও বোঝা গেল দুবেনি কাঁদছে। বাবুজি, বিপদের সময় তুমি যা করেছ, সেই ঋণ আমাদের গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো তৈরি করে দিলেও শোধ হবার নয়। আচমকা এই অলঙ্কার বহুল কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম। এ তো দুবেনির স্বাভাবিক ভাষা নয়। অথচ কান্নার ফাঁক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কথা। এতক্ষণ ধরে জপে বসেও সে নিজের মনকে শান্ত করতে পারেনি। ঝড় বয়ে চলেছে মনের মধ্যে তার। আমাদের গায়ের চামড়া, আমাদের পাপ আমার বলে না। আমাদের বলা তাদের চিরকালের অভ্যাস। এখনকার এই বিহ্বলতার মধ্যেও সেই অভ্যাসের ব্যতিক্রম হয়নি। খাটিয়ার ওদিক থেকে আমারই দিকে আসছে দুবেনি। শঙ্কা দ্বিধা চোখের জলেও ঢাকা পড়েনি। আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে, দ্বিধা কাটিয়ে চোখের জল ছাপিয়ে আকুল মিনতি ফুটে উঠল সেই চাউনিতে। বলতে চায় কিছু, অনুরোধ জানাতে চায়। বলো বলো, ভয় কি? আশ্বাসের ইঙ্গিত জানাই। তবু বলতে কি পারে? সব কথা কি বলা যায় সকলকে? অচৈতন্য দুবের দিকে একবার দেখে নিল দুবেনি। কে জানে যদি তার কথা বুঝতে পারে। পাখা শুদ্ধ আমার হাতখানি সে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে। এ কি কাউকে বলবার কথা? তবু বলছি, তোমাকে ছাড়া তো আর কাউকে দেখি না বলবার মতো। একজন কাউকে যে বলতেই হবে। 40 বছর ধরে চেপে চেপে কথাটা একেবারে জমে পাথর হয়ে উঠেছে। তবু রামজি ক্ষমা করেননি আমাদের। ডাক্তারবাবু পরিষ্কার না বললেও ঘুরিয়ে বলেছেন যে রুগী আর 2-4 দিনের বেশি বাঁচবে না। আমিও সে কথা বুঝতে পেরেছি। সেই জন্য একটা কথা বলার দরকার হয়েছে তোমার কাছে। শুনে আমাদের কি মনে করবে তাও জানি, তবু বলছি। আমার কথা রাখতে হবে একটা। আগে কথা দাও, তবে বলবো। কথা দিলাম। শোনো, তবে বলি যে কথা বলিনি 40 বছর থেকে। পোড়া মুখ। আমি দুবেজির নিকট আত্মীয়া। দুবেজির বউ ছিল, ছেলে ছিল, সব ছিল। তারা আমারও আপনার লোক। ফিরবার পথ
জন্মের মতো বন্ধ হয়ে গেল জেনেও হেসেছিলাম। যাক, সেসব ছেড়ে এসেছিলাম বলে দুঃখ নেই। আমার কথা বাদ দাও, কিন্তু নিজের ছেলে থাকতে তার হাতের জল না পেয়ে দুবেজি চলে যাবে, তা কি হয়? মুখে আগুনটুকু পাবে না? তবে আর লোকের ছেলে হয় কিসের জন্য? ছেলের হাতের জল পেলে সেই পাপ থেকে সে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারে। আমার মন যে তাই বলছে। নিজের জন্য ভাবি না, আমার বরাতে যা লেখা আছে তাই হবে, কিন্তু ওর যে রাস্তা রয়েছে পাপ খণ্ডাবার। তুমি বাবুজি ওর ছেলেকে যেমন করে হোক নিয়ে এসো বাড়ি থেকে। শাহাবাদ জেলা, সাসারাম থানা, হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা। চিঠি দিলে আসবে না, ধরে আনতে হবে। আমি আছি জানলে আসবে না। বলে দিও মরে গেছে, তাহলে এক যদি আসে। না করো না বাবুজি, না করো না, আমাকে কথা দিয়েছ। সাংসারিক জীবনের সাথেও থাকি না, পাঁচেও থাকি না, তবু জড়িয়ে পড়লাম এদের নিভৃত পারিবারিক জীবনের সঙ্গে। দিন তিনেক পর শাহাবাদ জেলার এক গ্রামে গিয়ে দুবেজির ছেলের সঙ্গে দেখা করলাম। নাতিপুতিওয়ালা ঘোর সংসারী লোক। বাবা মৃত্যুশয্যায় শুনেও আমলি দিতে চায় না প্রথমটায়। রুক্ষ মেজাজ। তার মা বেঁচে আছেন কিনা জিজ্ঞেস করায় রুক্ষ স্বরে জানিয়ে দিল সে ৩৫ বছর আগে স্বর্গে গিয়েছেন। স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের বাড়ির জেনানাদের সম্বন্ধে বাইরের লোকের কৌতূহল সে পছন্দ করে না। বাবার কথা তার মনে নেই, তাই তাকে নিয়েও মাথা ঘামাতে চায় না। বুঝলাম যে এতদিনকার ভুলে যাওয়া পারিবারিক কলঙ্কটাকে নিয়ে সে আর ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছে না। তাদের এই আত্মীয়টি মারা গিয়েছে, এই মিথ্যা সংবাদটি পেয়েও তার মন ভিজল না। তখন আমি অন্য রাস্তা নিলাম। দুবেজি সেখানে একজন মস্ত লিডার। এই খবর শুনে একটু যেন তার উদাসীনতা কাটল। তখন ছাড়লাম ব্রহ্মাস্ত্র। দুবেজি সেখানে বাড়িঘর দৌড় করেছে, বাজারের উপর দোকান। তুমি না গেলে সেসব স্বাদ ভূতে লুটে পুটে খাবে। সেগুলো বিক্রি করে আসবার জন্যও তো তোমার যাওয়া দরকার। তখন সে বললে, বাড়ি কি খাপড়ার? আমি বললাম, না, টিনের। মিথ্যা বলিনি, বাড়ি সে কেরোসিনের টিন দিয়ে তৈরি। শুধু সেই কথাটি খুলে বললাম না। এই ওষুধেই কাজ হলো। তাকে সঙ্গে নিয়ে এক সন্ধ্যায় যখন ধামদাহা হাটে পৌঁছালাম, তখন দুবেজির শবদেহ বার হচ্ছে। কানা মুসাফিরলালের ব্যবস্থা ত্রুটিহীন। আশপাশের গ্রামের রাজনৈতিক কর্মীদের সে ডাকিয়ে এনেছে। বিস্তর লোক জমেছে। নিশান, শোভাযাত্রা, অ্যাসিটিলিন আলো যেমন হওয়া উচিত তার চেয়েও বেশি। আমাদের দেখেই মুসাফিরলাল এগিয়ে এলো। তাকে আলাদা দূরে গিয়ে বলে দিলাম যে এই হচ্ছে দুবেজির ছেলে, তাকে যেন কিছু গোলমেলে কথা না জিজ্ঞাসা করা হয়। মুসাফিরলাল অবাক হয়ে গেল। ছেলে? তারপর চাপা গলায় আমাকে শোনালো দুবেজির মৃত্যুর চেয়েও চাঞ্চল্যকর খবর। দুবেনি পালিয়েছে। আমি এখানে এসেছিলাম পরশু রাতে তোমার খোঁজে। তখনও দুবেনি ছিল। আমাকে রুগীর কাছে বসিয়ে সে একটা ছুতো করে বাইরে যায়, আর ফেরেনি। বুঝলে ব্যাপারটা? বিদেশে এক কানাকড়িও না নিয়ে যে রোজগারের ধান্দায় আসে, সে কি কখনো বউকে সঙ্গে করে নিয়ে আসে? প্রথমেই এসে মাথা গুজবার মতো একটা জায়গা করে নিয়ে তবে না লোকে বউ আনে। আমি চিরকাল বলেছি। তার কথা শেষ পর্যন্ত শোনবার উৎসাহ তখন আমার নেই। বুঝলাম যে মুসাফিরলাল এখানে আসায় দুবেনি হাতে স্বর্গ পেয়েছিল। সে না এলে রুগীকে একেবারে একা ফেলে বোধহয় দুবেনি পালাতে পারত না। মুসাফিরলাল এখনো বোধহয় ভাবছে যে সে পালিয়েছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে। কিন্তু আমি তো জানি
দুবেকে মৃত্যুশয্যায় ফেলে যাবার সময় তার বুক ফেটে গিয়েছে। তবু নিজেকে নিশ্চিহ্ন করে মুছে ফেলে দিয়ে সে দুবের একার পাপ মোচনের ব্যবস্থা করে গিয়েছে। একটি ছোট্ট নদীর ধারে শ্মশান ঘাট, ভাদ্র মাস। শ্মশান ঘাটের কাজটুকু ছাড়া প্রায় সর্বত্রই জলে ভরা। যেখানে জল নেই সেখানে কাশের বন, চিতা জ্বলছে। আলো পড়ে ওপারের অন্ধকারের বুকে কাশফুলের চুনকাম বেশ স্পষ্ট হয়ে উঠেছে। দুবেজির ছেলে একটাও কথা বলেনি এখনো পর্যন্ত। বোধহয় বাড়ি দেখে হতাশ হয়েছে। সকলেই চুপচাপ। হঠাৎ ওপারের কাশবন নড়ে উঠল। চুনকামের মধ্যে যেন একটু ফাঁক, স্পষ্ট দেখা যায় না কিছুই। কাশের সমুদ্রের মধ্যে খসখসানির ঢেউটা মিলিয়ে গেল। বুঝলাম, হয়তো আমার সন্দেহ মাত্র, ভুলও হতে পারে, কে জানে। সকলেই সেই দিকে তাকিয়ে, দুবের ছেলেও। মুসাফিরলাল বলে, শিয়াল টিয়াল হবে বোধহয়। তাকিয়ে দেখি তার ভালো চোখটির ওপর চিতার আলো পড়েছে, দরদে ভরা। তার পরিচিত কুটিল দৃষ্টি গেল কোথায়? সেও বুঝেছে আমি যা বুঝেছি। শিয়ালের কথা তুলেছে যাতে বাকি সকলে আর ওই নিয়ে মাথা না ঘামায়, ওদিকে আর না তাকায়। এই প্রথম কানা মুসাফিরলালকে খুব ভালো লাগলো, তার ভালো চোখের চাউনিটিও। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক সতীনাথ ভাদুড়ী রচিত একটি ছোট গল্প চকাচকি। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।